বন্ধুরা নমস্কার। গত 10 বছরে আমরা যা দেখতে পাইনি, অর্থাৎ সংসদের ভেতরে বা বিশেষ করে বললে লোকসভার ভেতরে বিরোধীদের তরফ থেকে কোনো বড় ধরনের ভূমিকা, বড় ধরনের বিষয়ে সরকারকে চাপে রাখা, এটা আমরা দেখতে পারিনি। কিন্তু এইবার প্রথম ইন্ডিয়া জোট পূর্ণরূপে পরিকল্পনা করে সংসদের ভেতরে, লোকসভার ভেতরে তুফান আনতে চলেছে। এবং এই তুফান শুরু হবে আগামী 27শে জুন, অর্থাৎ আজকে 23 তারিখ, 24, 25, 26, 27। কেন? কারণ হলো 27শে জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভাতে আপনার ভাষণ দেবেন, অর্থাৎ সদস্যদেরকে তিনি সম্বোধন করবেন। আর এই সদস্যদের সম্বোধন করার সময় থেকেই সম্ভাবনা ম্যাক্সিমাম যে ইন্ডিয়া জোটের সদস্যরা ব্যাপকভাবে সরকার বিরোধী অবস্থান নেবে, ব্যাপকভাবে প্রতিবাদ আন্দোলন শুরু করবে। এবং এমনভাবে তারা এবারে আন্দোলন করবে কারণ তাদের শক্তি অনেক বেড়ে গেছে গতবারের তুলনায়, গত 10 বছরের তুলনায় ব্যাপকভাবে বিরোধীদের শক্তি বেড়ে গেছে। বলা যায় সরকারের ঘাড়ের কাছে তারা নিঃশ্বাস ফেলছে। এই রকম একটা অবস্থাতে যখন সরকার দুর্বল হয়ে গেছে, বিরোধীরা শক্তিশালী হয়ে গেছে, তখন তারা সরকারের ছোট বড় প্রত্যেকটি ত্রুটির কথা এমনভাবে তুলে ধরবে, এমন জোরের সঙ্গে তুলে ধরবে এবং ঐক্যবদ্ধ হয়ে তুলে ধরবে যে সরকার অস্থির হয়ে যাবে। এই অবস্থা আপনারা আগামী 27শে জুন থেকে আমরা দেখতে পাবো। আর সরকার যে সত্যি এখন থেকে এইটা ভেবে খুব চাপে রয়েছে, এটা বোঝা যায়। কারণ এবারের যে স্বাগতিক অধিবেশন, এই অধিবেশন অল্প দিনের জন্য, 3 জুলাই পর্যন্ত এই রাষ্ট্রপতির ভাষণের ওপরে আপনার আলোচনা হবে। কিন্তু এই যে অল্পকালীন লোকসভার অধিবেশন ডাকা হয়েছে, এর পেছনে মূল উদ্দেশ্য হিসেবে ধরা হচ্ছে যে সরকার চাইছে না যে বেশি দিন ধরে অধিবেশন চলুক এবং বিরোধীরা বেশি সময় পাক, সরকারকে চাপে রাখা, সরকারকে একেবারে কোণঠাসা করে দেওয়ার। কারণ হলো যে এমনিতেই সরকার মাত্র শপথ গ্রহণ করেছে, এর মধ্যেই নিটের প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি ধরা পড়েছে। এবং এই প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির কারণে সরকার সারা দেশে আন্দোলনের মুখোমুখি। সরকারকে প্রতি মুহূর্ত কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করছে ছাত্রছাত্রীরা। এই যে সেন্সিটিভ গ্রুপটা, যেটা একদম কম বয়সের এবং তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে সময়টা, তখন তাদের সঙ্গে যে ভয়ানক দুর্নীতি হয়েছে, ভয়ানক কেলেঙ্কারি হয়েছে, তার বিরুদ্ধে এই যে সমাজটা, এই যে স্পর্শকাতর শ্রেণীটা, এটা রাস্তায় নেমে গেছে। রাস্তাতে নেমে নিয়মিত এরা আন্দোলন করছে এবং এদের চাপের কাছে নতি স্বীকার করে সরকারকে শেষ পর্যন্ত এনটিএর যে ডিজি, ডিরেক্টর জেনারেল, তাকে চাকরি থেকে সরাতে হয়েছে, তাকে তার পদ থেকে সরাতে হয়েছে। এখন এই বিষয়টাকে নিয়ে পার্লামেন্টে তুফান তোলার কথা অলরেডি ঘোষণা করে দিয়েছেন রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধীর লিডার অফ দ্য অপোজিশন হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে সরকার বিরোধীদের কাছে এটা একটা সুযোগ এসে গেছে যে সরকারকে প্রথম দিন থেকে প্রচণ্ড চাপে রাখার। শুধু সদস্যদের শপথ গ্রহণ পর্যন্ত এবং স্পিকার ইলেকশন পর্যন্ত হয়তো বা বিরোধীরা অপেক্ষা করবে, কিন্তু এরপরেই রাষ্ট্রপতির ভাষণের সময় থেকে হয়তো তারা প্রতিবাদ শুরু করবে। এবং রাষ্ট্রপতির যে ভাষণ হয়, আমরা সবাই জানি সাধারণত যে রাষ্ট্রপতির ভাষণটা মূলত ক্যাবিনেটে তৈরি করে দেয়, অর্থাৎ সরকার তৈরি করে দিয়ে সেই ভাষণটা রাষ্ট্রপতির কাছে পাঠালে পরে রাষ্ট্রপতি সেই ভাষণটাই পড়েন। তার কারণেই দেখবেন রাজ্যপাল বা রাষ্ট্রপতির ভাষণে মূলত সরকারের বন্দনা থাকে, সরকারের যে বিভিন্ন অ্যাচিভমেন্টগুলো, সরকারের যে ভালো ভালো কাজগুলো এবং সরকারের যে স্বপ্নগুলো, সরকারের যে আগামী দিনের যে কাজের পরিকল্পনা, সেইগুলি স্থান পায়। তো সরকার যেহেতু ভাষণ তৈরি করে দেবে এবং সেই ভাষণের মধ্যে সরকারের জয় জয়কারী হবে, সরকারের গুণগানই হবে, সেহেতু সরকারকে চাপে রাখার জন্য এই ভাষণের মধ্যে অজস্র রসদ থাকবে বিরোধীদের জন্য। এবং বিরোধীরা সেই এক একটা রসদকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সেগুলিকে সরকারের দিকে ছুঁড়ে দেবে। কারণ তাদের কাছে এটা দরকার, বিরোধীদের কাছে, যে বিরোধীরা কতটা শক্তিশালী সেটা দেশের জনগণকে দেখানো। আর সেইটা দেখানোর জন্য সুযোগ হলো লোকসভার প্রথম অধিবেশন। আর এই সুযোগের আগে বড় অস্ত্র উঠে এসেছে নিটের কেলেঙ্কারি। তো
তো তার কারণে আগামী কদিন যে পার্লামেন্টে একদম সত্যি সত্যি যে রাজনৈতিক তুফান চলবে এ ব্যাপারে কোনো ডাউট নাই। আর এটাই বিজেপির জন্য বড় টেনশনের কারণ। এবং দেখা যাচ্ছে যে স্পিকার পোস্টে পর্যন্ত বিজেপির তরফ থেকে কাকে দাঁড় করাবে বা এনডিএর তরফ থেকে কাকে দাঁড় করাবে সেটা আজকে পর্যন্ত তারা স্পষ্ট করতে পারেনি। অথচ আগামীকাল মানে 24শে জুন থেকে লোকসভার অধিবেশন শুরু হয়ে যাবে। প্রোটেম স্পিকার অলরেডি সিলেক্টেড হয়ে গেছেন, তাকে শপথ গ্রহণ করানো হয়ে গেছে। তার নেতৃত্বে লোকসভার অধিবেশন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। দুদিন শপথ গ্রহণ হবে, এরপরেই 26শে জুন আপনার স্পিকারের ইলেকশন হবে। কিন্তু সাধারণত আরও 2-3 দিন আগেই সরকারের পছন্দের ব্যক্তির কথা ঘোষণা করে দেওয়া যেত, কিন্তু এখনো পর্যন্ত সরকার তা ঘোষণা করতে পারেনি। তার মানে এনডিএর ভেতরে এখনো দড়ি টানাটানি চলছে, এখনো পর্যন্ত এনডিএর ভেতরে ঐকমত্য হয়নি। আর এটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ইন্ডিয়া জোটের বিভিন্ন অ্যালায়েন্স পার্টনাররা। কংগ্রেস হোক, সে তৃণমূল কংগ্রেস হোক, সে ডিএমকে হোক, সে শিবসেনা উদ্ধব ঠাকরে হোক, শারদ পাওয়ারের পার্টি হোক, অথবা সমাজবাদী পার্টি হোক, আরজেডি হোক, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। তারা চাইছে যে বিজেপি আর টিডিপির মধ্যে এবং বিজেপি এবং জেডিইউর মধ্যে মনোমালিন্য তৈরি হোক এই স্পিকার ইলেকশনকে কেন্দ্র করে, এবং বিজেপি মানে এনডিএর মধ্যে দুটো ডিভিশন তৈরি হয়ে যাক, এবং যার ফলশ্রুতিতে টিডিপি আলাদা করে তাদের ক্যান্ডিডেট দেখ। যদি বিজেপি আলাদা নিজের ক্যান্ডিডেট দিতে যদি জিদ করে থাকে তাহলে টিডিপি যাতে আলাদা ক্যান্ডিডেট দেয়। কারণ কংগ্রেসের তরফ থেকে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যদি টিডিপি আলাদা করে তাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে লোকসভার স্পিকার পদে, তাহলে সমগ্র ইন্ডিয়া অ্যালায়েন্স তার পেছনে এসে দাঁড়াবে, সাপোর্ট করবে এবং তাকে জিতিয়ে আনবে। তো এইটা একটা বিরোধীদের কৌশল, এবং কৌশলগত লড়াই অলরেডি বিরোধীরা শুরু করে দিয়েছে। এবং এরই অঙ্গ হিসাবে তারা টিডিপিকে বারবার উস্কানি দিচ্ছে যাতে টিডিপি বিজেপি থেকে মানে আলাদা হয়ে যায় বা দর কষাকষি করে। দর কষাকষি করেও যদি টিডিপি এনডিএর ভেতরেই যদি নিজের লোককে ক্যান্ডিডেট করতে সক্ষম হয় তাহলে সেটাকে বিরোধীরা তাদের জয় হিসেবে দেখবে। কারণ তারা কোনোভাবেই চাইছে না যে লোকসভার স্পিকার বিজেপির থেকে কেউ হোক, এবং তারপর এই পদটাকে ব্যবহার করে বিজেপি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভাঙানোর খেলায় নেমে পড়ুক। তো এইটা তাদের মধ্যে একটা ভয়ও রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন পার্টনারদের মধ্যে। তারা হয়তো এই নিয়ে ভয় করছে না যে তাদের শরিক দলগুলোকে বিজেপি ভাঙিয়ে ফেলবে। এবার হয়তো এটা বিজেপির জন্য ভীষণ কঠিন হয়ে যাবে, কারণ এখন তৃণমূল কংগ্রেসকে ভাঙানো বা ডিএমকে ভাঙানো, সমাজবাদী পার্টিকে ভাঙানো, কংগ্রেসকে ভাঙানো, শিবসেনার উদ্ধব ঠাকরে গ্রুপকে ভাঙানো, তেজস্বী যাদবের পার্টিকে ভাঙানো অসম্ভব বলে মনে হয়। কিন্তু যেটা বিজেপি করতে পারে সেটা হলো তার শরিক দলগুলোকে ভাঙাতে পারে। ইন্ডিয়া অ্যালায়েন্সের যে পার্টনারগুলো রয়েছে, সে টিডিপি হোক, জেডিইউ হোক, অথবা আপনার রামবিলাস পাসওয়ানের পার্টির এমপিদের হোক, অথবা একনাথ সিন্ধের পার্টির এমপিদের হোক, এদেরকে হয়তো ভাঙিয়ে বা ছোট ছোট যারা দলগুলোর 2-3 করে এমপিরা রয়েছেন তাদের হয়তো ভাঙিয়ে নিয়ে বিজেপি হয়তো চেষ্টা করবে 32 জন এমপি এভাবে জোগাড় করে এবং সবাইকে বিজেপিতে ঢুকিয়ে নিয়ে বিজেপির সংখ্যাটা 240 থেকে 272-এ পৌঁছে দিতে। এইটাকে আগে থেকে বুঝেই ইন্ডিয়া অ্যালায়েন্স প্রচণ্ড আক্রমণাত্মক স্ট্যান্ড অলরেডি নিয়েছে, এবং এইটা বুঝতে পারে বলেই টিডিপিও খুব সহজেই বিজেপির দাবিকে মানছে না। যদিও তারা বাইরে স্টেটমেন্ট দিচ্ছে যে বিজেপি যাকে মানে মনোনয়ন দেবে তাকেই তারা সমর্থন করবে। এটা একটা ডাবল গেম, যে বাইরে পাবলিকের সামনে তারা দেখাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা বিজেপির সঙ্গে আছি, আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, যে আমাদের স্পিকার পোস্ট নিয়ে কোনো ধরনের লোভ নেই, এই রকম একটা ভাবমূর্তি তারা বাইরে দেখাচ্ছে। আর ভেতরে কিন্তু তারা শক্ত করে দড়িটার মধ্যে টান দিয়ে রেখেছে যাতে স্পিকার পোস্টটা শেষ পর্যন্ত বিজেপির হাত থেকে পিছলিয়ে গিয়ে তাদের দিকে চলে আসে। তো এই খেলা ব্যাপকভাবে চলছে। এই খেলার মধ্যে এটা স্পষ্ট বার্তা কংগ্রেসের তরফে, ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটি শরিক দলের তরফে, যে আগামী অধিবেশনে যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এটাতে তারা বিভিন্ন ইস্যুগুলোকে তুলে ধরে পাবলিকের সামনে তাদের ছবিকে একটা আক্রমণাত্মক মানে একটা কি বলবো অফেন্সিভ একটা
ভাবমূর্তি তারা গড়ে তুলবে, যেটা আগামী তাদের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে খুব কাজে লাগবে। অন্যদিকে সরকারকে তারা ব্যাকফুটে চলে যেতে, ডিফেন্সিভ মুডে চলে যেতে বাধ্য করবে এবং জনগণের সামনে এতদিন ধরে সরকারের যে একটা নায়কোচিত ভাবমূর্তি ছিল সেটাকে তারা খলনায়কের ভাবমূর্তিতে পরিবর্তিত করে দেবে। সরকারকে দুর্বল সরকার, পরনির্ভর সরকার এবং হতাশ সরকার হিসেবে তারা মানুষের কাছে তুলে ধরার প্রবল চেষ্টা করবে। আপনাদেরও যদি এরকমটাই মনে হয় তাহলে সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার সবাইকে, জয় হিন্দ।